আজকে ট্রাভেল উইথ অরিজিতে যাচ্ছে ফ্রেশ হয়ে তারপর বেরিয়ে আমরা লাঞ্চ করে আপনি যদি কলকাতা থেকে উজ্জয়িন যাওয়ার প্ল্যান করেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য। এই ট্যুরে আপনি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের 2টি জ্যোতির্লিঙ্গ দর্শন করতে পারবেন। কিভাবে যাবেন উজ্জয়িন, কি কি দেখবেন, কত দিন লাগতে পারে আর কতই বা বাজেট পড়তে পারে, সবকিছু ডিটেলে থাকলো শুধু আপনার জন্য এই ভ্লগে। আজকে ট্রাভেল উইথ অরিজিতে যাচ্ছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের 2টো জ্যোতির্লিঙ্গ দেখতে। কিন্তু যাওয়ার সময় তাই ভাবলাম যে বিষয়টা একটু অন্যভাবে করি। মানে আমি কোনোদিন যাইনি, অনেকদিন আগেই এটা হয়ে গেছিলো যে কলকাতা এয়ারপোর্ট মেট্রোটা উদ্বোধন হয়ে গেছিলো, কিন্তু আমার এখন অবধি চড়া হয়নি। তো আমি ভাবলাম যে আজকে যখন যাচ্ছি তাহলে সেটা ক্যাবে বা গাড়িতে না গিয়ে স্ট্রেট ওয়েতে একদম মেট্রো করে যাই। তো আমি দক্ষিণেশ্বর থেকে নোয়াপাড়া পর্যন্ত মেট্রোয় এসেছি, সেখান থেকে আমি এয়ারপোর্টের মেট্রো ধরবো। দক্ষিণেশ্বর থেকে নোয়াপাড়া মোটামুটি আপনার 5 থেকে 7 মিনিট লাগবে। আর যেটা বিষয় সেটা হচ্ছে যখন আপনারা দক্ষিণেশ্বর থেকে উঠবেন নোয়াপাড়ায় নামবার জন্য, মানে বিমানবন্দর যাওয়ার জন্য, তখন নয় একদম ফার্স্টের দিকে ওঠার চেষ্টা করবেন, আর না হলে মেট্রোর লাস্টের দিকে ওঠার চেষ্টা করবেন। তাহলে আপনার নিচে নামার সিঁড়িটা বা লিফটটা পেতে সুবিধা হবে। নোয়াপাড়া টু এয়ারপোর্ট যাওয়ার মেট্রোর এইরকম একটা সিন বিকেলের দিকে, প্রায় পুরোই ফাঁকা, যেন মনে হচ্ছে আমার নিজের ট্রেন, নিজের মেট্রো। এই মুহূর্তে আমরা ক্রস করছি যশোর রোড। নোয়াপাড়া থেকে ঘড়ি দেখেছিলাম ঠিক 4:29 মিনিটে নোয়াপাড়া থেকে ছেড়েছিল, আর 11 মিনিট পর আমাদের নামিয়ে দিল জয়হিন্দ মেট্রো স্টেশনে। নোয়াপাড়া থেকে একটু ব্যাক সাইডে ওঠা বেটার, কারণ এখানে এসে 1 নম্বর গেট দিয়ে মেট্রো মানে এয়ারপোর্ট টার্মিনালের দিকে যাওয়া যায়। জাস্ট এটা ভাবা যাচ্ছে না, মেট্রো থেকে এইভাবে উঠে আসার পর স্ট্রেট ওয়েতে আমার পেছনেই এয়ারপোর্ট। নোয়াপাড়া থেকে যখন আপনি মেট্রো করে আসছেন, দমদম বিমানবন্দর আসার পর আপনি লেভেল 1-এ নামছেন। সেখান থেকে ডিপার্চার করার জন্য আপনাকে ডিপার্চার লেভেলের লিফটে ওপরে আসতে হবে, মানে এই ডিপার্চার লেভেল অর্থাৎ সেকেন্ড লেভেলে আসতে হবে। কলকাতা থেকে ইন্দোর যাওয়ার বেস্ট ফ্লাইট ইন্ডিগো 6E798, যেটা ডাইরেক্ট ফ্লাইট এবং সন্ধ্যে 7টায় ছেড়ে রাত 9:15 পৌঁছয় ইন্দোর। ফেয়ার মোটামুটি 5,500 থেকে 8,000-এর মধ্যে ভ্যারি করে। আর আপনি যদি ট্রেনে যেতে চান তাহলে 22912 শিপ্রা এক্সপ্রেস প্রতি সোম, বৃহস্পতি এবং শনিবার বিকেল 5:45 হাওড়া থেকে ছাড়ে এবং পৌঁছয় পরের দিন রাত 10টায় উজ্জয়িনে। মোটামুটি 2 ঘন্টা 15 মিনিটের মধ্যে আমরা কলকাতা থেকে এখন ইন্দোর এয়ারপোর্ট মানে দেবী অহল্যাবাই হোলকার এয়ারপোর্টে। ইন্দোর থেকে উজ্জয়িনের ডিস্টেন্স অ্যাপ্রক্স 55 কিলোমিটার। আপনার যেতে সময় লাগবে 1.5 ঘন্টা মতো। সাওয়ারি অ্যাপ থেকে আমি গাড়ি বুক করেছিলাম, আর সেখানে একটা সিডান কার নিয়েছিল 1300 টাকা। কোথা দিয়ে গাড়িতে সবাই গল্প করতে করতে 1.5 ঘন্টা পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেল সত্যযুগ ইনে। আর এবার কোথায়? উজ্জয়িনীতে আসার পর আমরা জাস্ট রাত্রিরে একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে এই মুহূর্তে ঠিক যে কারণের জন্য এখানে আসা, এখন ঘড়িতে মোটামুটি ওই সকাল 3টে মতো বাজে, ভোর 3টে, আর আমরা রয়েছি মহাকাল মন্দিরে। এবং পেছনে সেই মন্দির দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এক অন্যতম জ্যোতির্লিঙ্গ, এবং এখানে আমরা এসেছি ভস্য আরতি দেখার জন্য, এবং তার জন্য ভেতরে ঢুকতে হবে এবং ফোনটা বাইরে রেখে যেতে হবে। তাই এইখানে আপনাকে এই কথাটা বলে গেলাম, আর পরের আপডেটগুলো আবার বেরিয়ে এসে দেবো। চোখে মুখে হালকা ক্লান্তি থাকলেও মনে একদম লাইফ টাইম এক্সপিরিয়েন্স। কালকে রাত্রিরে ওই 10টা সাড়ে 10টার সময় উজ্জয়িনী এসেছি, তারপর হোটেলে একটু রেস্ট নিয়ে রাত্রির 2:30টার মধ্যে আমরা চলে এসেছিলাম মহাকালেশ্বর মন্দিরের বাইরে ভস্য আরতি দেখবো বলে। এবং দেখার আগে পর্যন্ত কোনো রকম কোনো ধারণা ছিল না যে এরকম একটা কিছু হতে পারে। যখন সেই আরতির শুরু হলো, রুদ্রাভিষেক থেকে শুরু করে ভস্য আরতি, এই প্রত্যেকটা পর্যায়ে সামনে থেকে দেখা, এটা বোধহয় কোনো ছবিতেই দেখানো সম্ভব নয়। এটা মনের ক্যামেরাতেই ধরে রাখা যায় সারা জীবনের জন্য। মহাকালেশ্বর মন্দির থেকে ফিরছিলাম হোটেলে। আরতি হচ্ছে দেখে দাঁড়িয়ে পড়লাম 24 খাম্বা মাতা মন্দিরের সামনে। 9ম বা 10ম শতাব্দীতে নির্মিত এই মন্দিরটি ছোটি মাতা এবং বড়ি মাতার উদ্দেশ্যে উৎসর্গীকৃত।
এবং হিন্দু ধর্মের অনুসারীদের মধ্যে এটা একটা পবিত্র স্থান, আর এটা একটা স্থাপত্য বিস্ময় যা রাজা বিক্রমাদিত্যের সময় তৈরি হয়েছিল। কালকে রাত্রির 2:30 আমরা লাইন দিয়েছিলাম ভস্ম আরতির জন্য মহাকালেশ্বর মন্দিরে, আর সেখানে রুদ্রাভিষেক, তারপর ভস্ম আরতি, একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স গ্যাদার করে আমরা হোটেলে ফিরি। এবং হোটেলে ফেরার পর রেস্টটা খুব জরুরি ছিল, একটু ভালো করে ঘুম টুম দিয়ে ফ্রেশ হয়ে তারপর বেরিয়ে আমরা লাঞ্চ করে এখন আমাদের উজ্জয়িনীর এই সেকেন্ড ডের যে ট্যুর সেটা আমরা শুরু করেছি। এবং সেখানে প্রথম আমরা আবারও সেই মহাকালেশ্বর মন্দিরের চত্বরেই এসেছে এবং সেই মন্দির প্রাঙ্গণের একদম পাশেই রয়েছে বারা গণেশ। তো বারা গণেশকে দেখে আমরা আমাদের এই সেকেন্ড হাফের জার্নিটা শুরু করি। উজ্জয়িনীর বিখ্যাত মহাকালেশ্বর টেম্পলের কাছেই রয়েছে এই বিশেষ মন্দির শ্রী বারা গণেশ মন্দির। এই মন্দিরের সবচেয়ে বড় আকর্ষণ হলো ভগবান গণেশের এই বিশালাকার মূর্তি, উচ্চতা প্রায় 18 ফুট এবং প্রস্থ 10 ফুট। মূর্তিটি তৈরি হয়েছিল ইট, বালি এবং সিমেন্টের সঙ্গে গুড়, মেথি আর 7টা পবিত্র তীর্থস্থানের মাটি দিয়ে। আর প্রত্যেক বছর রাখির দিনে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এই ভগবান গণেশের জন্য আসে হাজার হাজার রাখি। এরকম একটা অলিগলি রাস্তা দিয়ে যেতে যেতে শুধু গাড়িতে মেশিন ছিল ফেলুদা আর লালমোহন বাবু। এখানে 3টে জিনিস দেখতে পাওয়া বিরল, একটা বাইক আরোহীর মাথায় হেলমেট, ট্রাফিক সিগন্যাল আর ট্রাফিক পুলিশ। ভাববেন না এটা কোনো উৎসব, এটা এখানকার ডেলি সিন। আর আমাদের গাড়ি ড্রাইভার দাদার থেকে একটুখানি পুচকে করে হিস্ট্রিটা শুনে নি, ভালোই বলছিলাম। बाबा जी के पंडाल लगे हुए होते, 4 जगह अमृत की बूंद गिरी थी, इलाहाबाद, नासिक, हरिद्वार, उज्जैन। सब 2-3 साल, 6 साल, 12 साल में कुंभ होता है। उज्जैन में सिर्फ 12 साल में एक बार होता है महाकुंभ खेला। अभी 2016 में था, अप्रैल से मई, अब 2028 में आएगा। और जब समुद्र मंथन हो रहा था तो इंद्र भग रहे थे जब कलश लेके, तो 4 बूंद अमृत की गिरी थी, जिसके कारण 4 जगह कुंभ होता है। तो सबसे पहले हम लोग चल रहे हैं शांतिबनी आश्रम। এটা সন্দীপনী আশ্রম, যেখানে 6000 বছরের ইতিহাস জড়িয়ে রয়েছে। মনে করা হয় এখানেই গুরু সন্দীপনীর কাছে শিক্ষা গ্রহণ করেছিলেন কৃষ্ণ, বলরাম এবং সুদামা। পুরাণে কথিত আছে যে গুরু সন্দীপনীর প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং শিক্ষাকালীন স্নান ও নিত্যকর্মের সুবিধার জন্য শ্রীকৃষ্ণ এই কুণ্ডে গঙ্গা, যমুনা সহ সমস্ত পবিত্র নদীকে আহ্বান করেছিলেন, যা গোমতী কুণ্ড নামে পরিচিত। লোককথা অনুযায়ী এখানেই ভগবান শ্রীকৃষ্ণ তার শিক্ষা সম্পূর্ণ করেন এবং মাত্র 64 দিনে 64 বিদ্যা আয়ত্ত করেছিলেন। বড় গণেশ মন্দির থেকে বেরিয়ে আমরা এসেছিলাম সন্দীপনী আশ্রমে। আর যেটা বিষয় সেটা হচ্ছে যে এখানেও কিন্তু ওই ভেতরে গিয়ে ছবি তোলা নিষেধ, তাই হয়তো ভেতরটা দেখাতে পারলাম না। কিন্তু আপনি যখন উজ্জয়িনীর প্ল্যান করবেন তখন এটুকু বলতে পারি যে আপনি উজ্জয়িনীতে এসে সেকেন্ড আওয়ারে ঠিক এইভাবে আমার মতো করে ঘুরে নিতে পারেন। আমরা দুপুরবেলা ওই মোটামুটি দুপুর নয়, রাদার বিকেল এই সময় 4:10 শনিবার আমরা কাল ভৈরবের মন্দিরে এসেছিলাম কাল ভৈরব দর্শনের জন্য। কিন্তু যেটা ফিল করলাম সেটা হচ্ছে যে এখন মোটামুটি এখানে ঢুকতে গেলে 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা লাইন লাগবে এবং ভিআইপি এন্ট্রিতে 600 টাকা পার হেড। তো সেই জন্য আমরা এটা ভাবলাম
এখান থেকে মানে কাল ভৈরব থেকে এখন আমরা মহাকালেশ্বর করিডোরে চলে যাব এবং তারপর 8টার পর এখানে আসব। এখানে অনেকেই কিন্তু এই কথাটা বলছেন যে 8টার পর, রাত্রি 8টার পরে কিন্তু ভিড় অনেকটাই নাকি কম হয় এবং তখন খুব একটা লাইন দিতে হবে না। তো আমরা আসব তাদের কথা মতোই, তাদের কথায় ভরসা করে 8টার পর, এবং যদি এটা ক্লিক করে মানে 8টার পর যদি সত্যি মন্দির ফাঁকা থাকে তাহলে তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, এবং আপনিও চেষ্টা করবেন যে যখন আসবেন তাহলে সেটা রাত্রির 8টার পর আসতে। কালভৈরব মন্দিরের তো দর্শন এখনো পেলাম না, তো তারপর আমরা এলাম ভারতারি গুফায়। ভারতারি গুফাতে আমরা প্রবেশ করব। শুনলাম মোটামুটি 55 থেকে 60খানা সিঁড়ি ভাঙতে হবে এবং তারপর আবার আমাদের ওঠার পালা। তো সময় রয়েছে একটু, বিকেলটা হাতে, তাই একটু ভারতারি গুফায় যাব। তো আপনার হাতেও যদি এরকম এক্সেস একটু সময় থাকে তাহলে ভারতারি গুফায় ঘুরে যেতে পারেন। এইবার ভেতরে গিয়ে দেখি যে এক্স্যাক্টলি ভারতারি গুফার ওই ফিলিংটা, অ্যাডভেঞ্চারটা ঠিক কেমন হয়। শ্রীনগর শতক, বৈরাগ্য শতক এবং নীতি শতক যার হাত দিয়ে তৈরি, তিনি হলেন বিক্রমাদিত্যের সৎ ভাই বিখ্যাত ঋষি ভর্তৃহরি। তার স্ত্রীর মৃত্যুর পর তিনি এখানেই 12 বছর প্রায় থাকতেন এবং ধ্যানে মগ্ন ছিলেন। नमः शिवाय। ले रहे हो हम लोग का फोटो? हाँ लीजिए। बहुत सा फोटो सामने। चलो। अच्छे ना कैसे नमः गौरांग अर्धांगाय गंगाधराय नमो नमः। नमः पार्वती शंभवे नमः ध्यान स्वरूपिणे। शिव शंकराय शुद्धाय नीलकंठाय धीमहि भक्तवांछितदातारं नमः कैलासवासिने। शान्तिः। এখানে কোনো এন্ট্রি ফিজ নেই, কিন্তু যেটা দরকার সেটা হলো শারীরিক ফিটনেস, আর সেটা আমরা প্রমাণ করে দিয়েছি, কি বলেন? তাই ছবি তোলা চলছে। আর এখানে এই আশেপাশের মানে এই কম্পাউন্ডেই প্রচুর ছোট ছোট আরো মন্দির রয়েছে, সেগুলোই দেখে নি। ও আর একটা কথা, হনুমান বা বাদরের থেকে ফোন, চশমা, ক্যামেরা এগুলো সামলে কিন্তু। এখন আমরা মূল কালভৈরব মন্দিরে যেতে পারিনি, কিন্তু ভর্তৃহরি গুহার এই কম্পাউন্ডেই কালভৈরবের আরো একটি ছোট্ট মন্দির রয়েছে। জানেন, পৃথিবীতে এমন একটা মন্দির আছে যাকে বলা হয় মঙ্গল গ্রহের জন্মস্থান। উজ্জয়িনীর শিপ্রা নদীর তীরে অবস্থিত সেই রহস্যময় তীর্থ মঙ্গলনাথ মন্দির। পুরাণ কথা অনুযায়ী মহাদেবের শরীর থেকে পড়া এক ফোঁটা তেজ থেকেই এখানে শিবলিঙ্গের উদ্ভব হয়, আর সেখান থেকেই জন্ম নেয় মার্স। এই মন্দিরে বিশেষভাবে করা হয় ভাত পুজো, যা জন্মকুণ্ডলীর মঙ্গল দোষ দূর করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। আর আরও আশ্চর্যের বিষয়, পৃথিবীর গুরুত্বপূর্ণ ভৌগোলিক রেখা ট্রপিক অফ ক্যান্সার এই অঞ্চলের কাছ দিয়েই অতিক্রম করেছে। উজ্জয়িনীর এই সেই পবিত্র ঘাট যেখানে স্বয়ং রাম তার পিতা দশরথের পিণ্ডদান করেছিলেন, আর সেই ঐতিহাসিক তীর্থই হল রামঘাট। এও বিশ্বাস করা হয় যে বনবাসের সময় রাম, সীতা এবং লক্ষ্মণ এই পবিত্র স্থানে এসে শিপ্রা নদীতে স্নান করেছিলেন। উজ্জয়িনের এই ঘাটের গুরুত্ব আরও বেড়ে যায় বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশ সিংহস্ত কুম্ভ মেলার সময়। প্রতি 12 বছর অন্তর এই মহা মেলা অনুষ্ঠিত হয়, আর সেই সময় রাজকীয় শাহী স্নান অনুষ্ঠিত হয় এই রামঘাটেই।
পুরাণ অনুযায়ী দেবতা আর অসুরদের মধ্যে অমৃতের জন্য সংঘর্ষের সময় অমৃতর কয়েক ফোঁটা পৃথিবীর এই 4টি স্থানে পড়েছিল, যার মধ্যে উজ্জয়িন একটা। আজও প্রতি সন্ধ্যায় রামঘাটের এই সন্ধ্যা আরতি টুরিস্ট এবং সেখানকার স্থানীয় বাসিন্দাদের এক অন্যতম আকর্ষণ। আর এই রামঘাটেই রয়েছে চিত্রগুপ্তর মন্দির, যা এই রামঘাটের গুরুত্বকে আরো অনেকটা বাড়িয়ে দিয়েছে। সূর্য অস্ত যাচ্ছে আর তার সঙ্গে সঙ্গে রামঘাট সেজে উঠেছিল তার আরতি, তার এই সময়ের যা যা রিচুয়ালস, সেই সমস্ত কিছু নিয়ে। তারপর এই সময়টায় আপনি যখন রামঘাট আর হরসিদ্ধি মাতার মন্দিরে আসবেন, হাতে মোটামুটি ওই হাফ অ্যান আওয়ারের টাইম পাবেন, কারণ ওখানেও আরতি প্লাস এখানেও ঠিক আধ ঘন্টা পর কিন্তু আরতি হবে। তো সেই সময়টা মাথায় রেখে আপনাকে আসতে হবে, এবং একদম পাশাপাশি, মানে 100 থেকে 150 মিটার ওয়াকিং ডিস্টেন্স, সুতরাং কোনো অসুবিধার কিছু নেই। একটা জায়গায় চলে এলে আপনি দুটো জায়গায় করতে পারছেন, কিন্তু এইটা মাথায় রাখবেন যে দুটোই যাতে কভার করতে পারেন।